গত 10 দিন ধরে দিল্লি যেন টকবক করে ফুটছিল। যন্তর মন্তরে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে এসেছিল একটাই দাবি নিয়ে, ন্যায় বিচার চাই। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর যে কটা পরিবার তাদের সন্তান হারিয়েছিল, তাদের কান্না যেন গোটা দেশের বুক কাঁপিয়ে দিয়েছিল। আর এই আন্দোলনের মধ্যমণি ছিল ককরোচ জনতা পার্টি, ছাত্রদের নতুন সংগঠন, যারা সরকারের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তারপর এলো সেই সময় কেন্দ্রীয় সরকার আর সিজেপির মধ্যে তৃতীয় দফার বৈঠকের পরই নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আন্দোলন আপাতত স্থগিত। সব প্রতিবাদীদের অনুরোধ করলেন জায়গা খালি করে দেওয়ার জন্য, কারণ সরকার তাদের দাবিগুলো বিবেচনা করতে রাজি হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মঞ্চে উঠে জানালেন প্রতিবাদীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। আর যেসব পরিবার তাদের সন্তানকে আত্মহত্যা হারিয়েছে তাদের ক্ষতিপূরণের অঙ্ক শীঘ্রই ঠিক করা হবে বলে আশ্বাস দিয়েছেন। সিজেপি নিজের এক্স হ্যান্ডেলে জানায় তাদের 5 দফা পরীক্ষা সংস্কার সনদও সরকার বিবেচনা করবে, আর এই নিয়ে পরবর্তীতে আলাদা করে বৈঠক হবে। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। ঠিক এর কিছুক্ষণ আগেই ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগ জমা দিয়েছেন। এক্সে শেয়ার করে চিঠিতে তিনি লিখেছেন, গত 10 দিনে যা যা ঘটেছে তাতে তিনি গভীরভাবে ব্যথিত, আর দেশের ঐক্যের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খবরটা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সিজেপি সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রক্রিয়ায় লিখন একটাই লাইন, ককরোচ জিতেছে, গণতন্ত্র জিতেছে। এরপর তারা তাদের দাবির তালিকাও নতুন করে আপডেট করলো। 1. ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়ে গেছে। 2. আত্মহননকারী ছাত্রছাত্রীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ এখনো বাকি। 3. কোনো প্রতিবাদী ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এখনো বাকি। 4. র্যাব ও দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এখনো বাকি। আর শেষে তারা লিখল, যন্তর মন্তর থেকে শুরু করে গোটা দেশে এখনো বাকি দাবিগুলো পূরণের অপেক্ষা আছে। এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও চুপ থাকেনি। সাংবাদিক বৈঠকে তিনি ছাত্রদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে যেতেই হতো, ভালো হয়েছে তিনি গেছেন, কিন্তু এখনও সরকারের শিক্ষা ব্যবস্থার বদলাতে ঠোস পদক্ষেপ নিতে হবে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন যে আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে দখল করে নিয়েছে, আর তাই মোদিজি যদি দোষী হন তাহলে আরএসএসও দোষী, সমান দোষী। আপনাদের মতামত কি? আরএসএস কি সমান দোষী? আচ্ছা, আমি একটা জিনিস খুঁজে পাই, এটা আমার নিজস্ব মতামত, যে প্রত্যেকটা জিনিসটা ধর্মীয় লাইন কোথা থেকে ঢুকে। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে আরএসএস এর কি যোগাযোগ আছে? আরএসএস এর এখানে কি ঢোকানোর দরকার আছে? আমি খুঁজে পাইনি। তা আপনাদের মতামত আমি জানি। আমি যেহেতু একজন হিন্দু, তা আমি বলবো এখানে আরএসএস একটা সাংগঠনিক দল, যে তার কাজ হলো যে হিন্দু সমাজ বা হিন্দু ধর্মকে রক্ষা করা বা সঠিক পথে নিয়ে যাওয়া। তা আরএসএস এর সাথে এখানে পড়াশোনা শিক্ষার কি ইয়ে আছে? বা ধর্মেন্দ্র প্রধান যিনি ইস্তফা দিয়েছেন, ওনার সাথেও লিঙ্ক নেই। আপনারা পরে পাবেন, আপনারা সবাই সমঝদার, সবাই অনেক বুঝেন, আপনারা সবাই জানেন, কিন্তু জানি না। এটা আমার মতামত, আমি নিজে বলছি, আমার মতামত আমি জানাচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে এখানে তো ধর্মেন্দ্র প্রধানকে তো ইস্তফা দিয়ে দিচ্ছে, পাঞ্জাবে শুধু প্রশ্নপত্র লিকের উপরে যে ঘটনাটা ঘটলো, তা সেখানে ইস্তফা নেই কেন? তার জন্য ককরোচ জনতা পার্টির কাছে আমি চাইবো সেটাও, সেই মুদ্রাটাও তোলা হোক। শুধু কেন ধর্মেন্দ্র প্রধান, সেখানকার মুদ্রাটাও তোলা হোক। আমরা যারা সত্যি ভারতকে ভালোবাসি তারা অবশ্যই আমার কথাটায় হয়তো গুরুত্ব দেবেন, যে অ্যাকচুয়ালি ভেবে দেখা উচিত, যেখানে দোষ না থাকা সত্ত্বেও এরকম চাপের মুখে পড়তে হয়, তাহলে বিগত আমাদের দেশের উন্নতির জন্য যারা কাজ করবে, তো তাদের যদি এইভাবে হাঁটানো হয় পরপর দিন দিন, তাহলে দেশের উন্নতিটা কোথায় হবে? আপনারা একবার ভেবে দেখবেন যে ধর্মেন্দ্র প্রধান কি আসলেই কোনো দোষী ছিল, না ওনাকে হাঁটানোর একটা মূল চক্র চলছিল? কারণ উনি অনেক কিছুই চেঞ্জ করতে চাইছিলেন, কারণ উনি ইতিহাসের পাতা থেকে মোগল সাম্রাজ্যের পুরো ইতিহাসটাকেই সরাতে চাইছিলেন, ভারতের ইতিহাস নিয়ে আসতে চাইছিলেন, যারা ভারতের গৌরব, যেসব রাজা আছে বা বীর যোদ্ধা আছে তাদের ইতিহাসটা নিয়ে আসতে চাইছিলেন। এই জন্যই কি তাকে সরানো হলো?
আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো এইরকম যদি চলতে থাকে আমার তো মনে হয় না এই ধরনের স্টুডেন্ট নিজেদের উন্নতি চায়। কারণ একটা মিছিলে গিয়ে প্রধানমন্ত্রীর সম্বন্ধে এত কুরুচিকর কথা বলা সত্ত্বেও তারা কি বলে ডেমোক্রেসি নিয়ে কথা বলে। তো আরও একটা কথা, এই যে ককরোচ জনতা পার্টিকে এটারও হিসাব দেওয়া উচিত যে আপনারা তো আপনাদের হিসাবটা বুঝে নিলেন, কিন্তু এই আন্দোলনের প্রোটেস্টের সময় মিডিয়া তো কারোর হয়ে কিছু করেনি। তা মিডিয়া তো তার একটা ছিল, মধ্যস্থতা ছিল, সেটা শুধু খবর দিচ্ছিল। তো পশ্চিমবঙ্গে যে মিডিয়াদের উপরে এত হামলা হলো, তো সেটার জন্য আপনারা কি বলবেন? আপনাদের এটা দেখানো উচিত যে এখানে এই অ্যাটাকটা হলো কারা করলো। আপনাদেরকে এটাও দেখা উচিত, আপনারা যদি সত্যি ভারতের ভালো চান, আপনারা যদি সত্যি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনারা স্টুডেন্টের ভালো চান, তো এই জিনিসটাও খেয়াল করুন। কেন সৌরভ দাস নিজেও তো একজন জার্নালিস্ট ছিল, আমি যেটা ওর সম্বন্ধে জেনেছি। সৌরভ দাস একজন প্রাক্তন নিউজ রিপোর্টার ছিল। তোকেও ভাবা উচিত যে এই ধরনের যে কাজ হলো, যেটা মিডিয়ার উপরে অ্যাটাক, এত পুলিশ কর্মী আহত হয়েছে, দিল্লিতে প্রায় 150-এর উপরে পুলিশ কর্মী আহত হয়েছে, তো সেটার ব্যাপারেও বলুন। ঠিক আছে, এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ধরনের খবর পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।